আ- আমাকে ছেড়ে দে। আমাকে আর মারিস না। আমি মরে যাব। ছেড়ে দে আমাকে। ছেড়ে দে। হ্যাঁ, আমি তোকে ছেড়ে দিব? ভাবলি কি করে? আমি তো আজ তোর জান কবজ করতে এসেছি। এই কথা বলেই মেয়েটা জোরে জোরে হাসতে শুরু করে। এইদিকে বয়স্ক লোকটা চিৎকার করে বলে, আমাকে মারিস না। আর মারিস না। আমাকে মাফ করে দে। আমি তোর চুপ, একদম চুপ। একটা কথা বলবি না। তোর ওই পাপি মুখ দিয়ে একটা কথা উচ্চারণ করবি না। তুই তো শালা একটা মাদারপট। সম্পর্কের দোহাই দিয়ে কি মনে করেছিস তুই বেঁচে থাকবি? কখনোই না। আমি তোকে বাঁচতে দিব না, তোকে মরতেই হবে। এই বলেই মেয়েটা পা দিয়ে ওই বয়স্ক লোকটার হাত চেপে ধরে। আ আ হ্যাঁ, হ্যাঁ। আমাকে মেরে ফেল। মেরে ফেল আমাকে। আর এত কষ্ট সহ্য করতে পারছি না। মেরে ফেল আমাকে। বয়স্ক লোকটার কথা শুনে মেয়েটি ডেবিল একটা স্মাইল দেয় আর বলে, না না, এত তাড়াতাড়ি মেরে ফেললে তো মজাটাই শেষ হয়ে যাবে। আমি যে তোর জন্য এত কষ্ট করে আসর সাজিয়েছি, সেটার কি হবে? মেয়েটা ইশারা দিতেই দুটো ছেলে মিলে বয়স্ক লোকটার শরীর থেকে চামড়া ছুলতে শুরু করে। বয়স্ক লোকটা এক একটা চিৎকার শুনে যেন শরীর কেঁপে ওঠে। এতটা ভয়ানক ছিল সেই চিৎকার। আর এইদিকে মেয়েটি চেয়ারের উপরে বসে চোখ বন্ধ করে ওই লোকটার এক একটা চিৎকার উপভোগ করতে থাকে। আর মনে মনে বলে, তোর এক একটা চিৎকার আমাকে সুখের সাগরে ভাসায়। আমি কতটা তৃপ্তি পাচ্ছি সেটা তোকে কি করে বোঝায়। কিছু সময় পর আস্তে আস্তে লোকটার চিৎকার কমে যায় আর সবকিছু আগের মতো শান্ত হয়ে যায়। মেয়েটা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, ওর লাশটা টুকরো টুকরো করে কেটে কুকুরকে খাওয়াবি। পায়ের ব্যথায় তের ঘুমটা ভেঙে যায়। অসহনীয় ব্যথা। তে কান্না করে দেয়। কান্নার শব্দ শুনে পাশে ঘুমিয়ে থাকা জিমিন ধরফরিয়ে ওঠে আর বলে, কি হয়েছে তে? পা ব্যথা করছে? কই দেখি। হ্যাঁ আপু, খুব ব্যথা করছে। সব ঠিক হয়ে যাবে বনু, কান্না করিস না প্লিজ বনু, আর কান্না করিস না, একটু ঘুমানোর চেষ্টা কর। এই কথা বলেই জিমিন তেকে তার বুকে জড়িয়ে ধরে রাখে। তে কান্না করতে করতে আবারও ঘুমিয়ে যায়। তেকে ঘুমিয়ে যেতে দেখে জিমিন একটা স্বস্তির নিঃশ্বাস নেয় আর তেকে জড়িয়ে ধরে সেও ঘুমিয়ে পড়ে। সকালবেলা জিমিন আগে উঠে তার ভার্সিটিতে চলে যায়। এদিকে তের হয়েছে আর এক জ্বালা। পা ভাঙা নিয়ে ও ওয়াশরুমে কিভাবে যাবে? দুদিন আগে কলেজে যাবার সময় অ্যাক্সিডেন্ট করে পায়ে ব্যথা পেয়েছে। তে তো একা চলাফেরা করতে পারে না, কারোর সাহায্যের প্রয়োজন হয়। জিমিনও তো ভার্সিটিতে চলে গিয়েছে। এখন তেকে কে হেল্প করবে? আর তো জিন বেগম আছেন, তবে সে তো এখন রান্না করছে। সে কিভাবে সে তেকে হেল্প করবে? তাই তে মন খারাপ করে বসেই ছিল। তখনই তে খেয়াল করলো জঙ্কুক ওর রুমের সামনে দিয়ে যাচ্ছে। জঙ্কুক ভাইয়া, একটু এইদিকে আসবে প্লিজ? জঙ্কুক অফিসে যাওয়ার জন্য বের হচ্ছিল। তের ডাক শুনে খুবই বিরক্ত হয় আর সেই বিরক্ত মাখা মুখ নিয়েই তের রুমের ভিতরে আসে আর বলে, কি হয়েছে? আসলে আমার হাতটা একটু ধরতে পারবে? না মানে, আমি একটু ওয়াশরুমে যেতাম আর কি। জিমিন কোথায়? আপু আজ ভার্সিটিতে গিয়েছে। এখন কি করতে হবে আমাকে? বেশি কিছু না ভাইয়া, শুধু একটু ওয়াশরুমের দরজার সামনে নিয়ে গেলেই হবে। জঙ্কুক আর কিছু না বলেই সাথে সাথে তেকে কোলে তুলে নেয়। জঙ্কুক তেকে কোলে তুলে নিয়েছে সেটা দেখে তেতু একটু অবাক হয় আর তার সাথে সাথে মনের ভিতরে লা 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 বাজতে শুরু করে। তের এই লালাল্লার মাঝে এক বালতি পানি ঢেলে দিয়ে জঙ্কুক তেকে কোল থেকে নামিয়ে দেয় আর বলে, প্রথমবার তাই তোকে হেল্প করেছি, তবে নেক্সট টাইম বলার সাহসও করবি না, ওকে? এই কথা বলেই জঙ্কুক গটগট পায়ে তের রুম থেকে বের হয়ে যায়। তের মনটা সাথে সাথে খারাপ হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে, এই লোকটা এত খারাপ কেন? তবে যাই হোক, লোকটা কিন্তু মারাত্মক সুন্দর। তের আর কি করার, ব্যথা পানিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর আবার ওয়াশরুম থেকে বের হয়ে অনেক কষ্টে বিছানার উপরে এসে বসে। তে বিছানায় বসে আর তার গলায় থাকা লকেটটা হাতে নিয়ে খোলে। লকেটের ভিতরে তের মা ইয়ঞ্জন আর বাবা সবিনের ছবি হাতে নিয়ে হু হু করে কান্না করে ফেলে। আর তের চোখের সামনে ভেসে ওঠে তার বাবা মায়ের শেষ পরিণতি। তের বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়। তার কয়েক মাসের মধ্যেই তের মা ইয়ঞ্জন আবার বিয়ে করেন, কিন্তু সুবিন সাহেব আর বিয়ে করেননি, কারণ সেই ইয়ঞ্জনকেই ভালোবাসেন। তবে নামজুন সাহেব তেকে তাদের বাড়িতে নিয়ে আসেন। তে মাঝে মাঝে তার মায়ের কাছে যেত, আবার তার বাবার সাথেও দেখা করত। তে তার বাবাকে খুব ভালোবাসে। এদিকে সুবিন সাহেবও তেকে এক নজর দেখার জন্য স্কুলের সামনে এসে দাঁড়িয়ে থাকতো। তেও
কাউকে কিছু না জানিয়ে দেখা করতো সুবিন সাহেবের সাথে। সব ঠিকঠাকই ছিল। একদিন তে স্কুল শেষ করে মায়ের কাছে যায় দেখা করার জন্য। তবে তে একটু আশ্চর্য হয়, কারণ মেন দরজা খোলা ছিল, সেখানে কেউ ছিল না। তে বাসার ভিতরে যায়, লিভিং রুমে কিচেনে কাউকে দেখতে পায় না। তাই তে আস্তে আস্তে উপরে ইয়ঞ্জন বেগমের রুমের সামনে যায়। সেখানে গিয়ে যা দেখতে পায় তা দেখে তের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। তের নতুন বাবা আর কয়েকজন মিলে তের মাকে ইয়ঞ্জনকে ধর্ষণ করছে। তে কি করবে বুঝতে পারছে না, মুখে হাত দিয়ে নিচে বসে পড়ে। নিচে বসতেই তের মা ইয়ঞ্জনের ফোন তের পায়ের কাছে বাজে। তের চোখে ফোন পড়তেই সাথে সাথে হাতে তুলে নেয়, কিন্তু এই মুহূর্তে কাকে কল দিবে। তে আর কিছু না ভেবে সুবিন সাহেবকে কল করে। সুবিন সাহেবও সাথে সাথে কলটা রিসিভ করে। সুবিন সাহেব হ্যালো বলাতেই তে কাপা কাপা কণ্ঠে বলে ওঠে, বাবা, মাকে ওরা। সুবিন সাহেব তের কণ্ঠ শুনে বুঝতে পারে যে এটা তে। তে মা, তোর কি হয়েছে? বল আমাকে, কি হয়েছে তোর? সুবিন সাহেব ফোনের মধ্যে কারো চিৎকার শুনতে পান আর সাথে সাথে ব্যাকুল হয়ে যান। তে মা, তুই কোথায়? ওখানে কি হচ্ছে? বাবা, ওরা সবাই মিলে মাকে। সুবিন সাহেবের আর বুঝতে বাকি থাকে না ওখানে কি হচ্ছে। তে ওকে কি বোঝাতে চাচ্ছে। সুবিন সাহেব তেকে উদ্দেশ্য করে বলে, তে, তুই ওদের সামনে যাবি না, আমি আসতেছি। তুই এখনই বাসা থেকে বের হ, আমি তোকে নিতে আসতেছি। সুবিন সাহেব জানে না ইয়ঞ্জনকে বাঁচাতে পারবে কিনা, তবে তেকে তো অবশ্যই বাঁচাতে হবে। তের কিছু হতে দেওয়া যাবে না। এই চিন্তা করেই সুবিন সাহেব তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে বের হয়। এদিকে তে সুবিন সাহেবের কল কেটে দিয়ে সেখানেই বসেছিল। তখনই একজন তেকে দেখে ফেলে আর তের দিকেই আসতে থাকে। সেটা দেখে তে ভয় পেয়ে যায়, আর তাই সে ওখান থেকে উঠে বাইরের দিকে প্রাণপণ দৌড়াতে শুরু করে। লোকটাও তের পিছু পিছু দৌড়াতে শুরু করে। ওই লোকটা প্রায় তেকে ধরেই ফেলবে, তখনই সেখানে সুবিন চলে আসে আর তেকে গাড়িতে তোলে আর দ্রুত গাড়ি চালাতে শুরু করে। যেভাবেই হোক তেকে নামচুম সাহেবের কাছে পৌঁছে দিতেই হবে। এই সব কিছু চিন্তা করে সুবিন সাহেব দ্রুত গাড়ি ড্রাইভ করতে শুরু করে। কিছু দূর আসার পরে সেটা আর পারল না সুবিন সাহেব। বড় একটা ট্রাকের ধাক্কায় গাড়িটা খাদে পড়ে যায়। তে তার বাবাকে শেষবারের মতো দেখে নেয়, যে কিনা তাকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে দিয়েছে। এরপরে আর তের কিছু মনে নেই, তবে সে একদিন সবাইকে খুঁজে খুঁজে বের করবে আর সবাইকে শাস্তি দিবে। তের আকাশ কুসুম ভাবনার মাঝে জিন বেগম খাবার নিয়ে তের রুমে আসে। তখন জিন বেগম দেখতে পায় তে তার বাবা মায়ের ছবি নিয়ে কান্না করছে। তোকে না বলছি তুই এভাবে কান্না করবি না, তারপরেও কান্না করছিস, তার মানে কি আমি তোর এখনো কিছু হতে পারিনি, তাই না? তে তার মামুনির দিকে ফিরে তাকায় আর বলে, মামুনি, তুমি এসব কি বলছো? তুমিই তো আমার সবকিছু, আমি তোমাকে খুব ভালোবাসি মামুনি। তাহলে এভাবে বসে বসে কান্না কেন করছিস? তেমন কিছু না মামুনি, এই একটু বাবা মায়ের কথা মনে পড়েছিল। এই দেখো, আমি আর কান্না করছি না। তে তার চোখের পানি মুছতে মুছতেই কথাটা বলে। এই তো আমার ভালো মেয়ে, এখন লক্ষ্মী মেয়ের মতো খাবারগুলো খেয়ে নে তো। মামুনি, তুমি আমাকে একটু খাইয়ে দাও না। জিন বেগম হালকা হেসে বলে, নে হা কর। এরপরে জিন বেগম তেকে খাবারটা খাইয়ে নিচে চলে যান। তে রুমে বসেই সারাটা দিন পার করে দেয়। এখন সন্ধ্যা 7টা বাজে। তে ঘড়ির দিকে তাকায়, যখন দেখলো 7টা বেজে গেছে, ঝটপট করে বিছানা থেকে নেমেই সেই ব্যথা পা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে জঙ্কুকের রুমের সামনে আসে, কারণ এই সময়টা জঙ্কুক অফিস থেকে বাসায় আসে। আর এটাতে তখন জঙ্কুককে লুকিয়ে লুকিয়ে দেখে। এটাতে অভ্যাস হয়ে গেছে। জঙ্কুক রুমে এসে তার গায়ের ঘামে ভেজা শার্টটা খোলে, সাথে সাথে ঘাম আর পারফিউম মিশ্রিত একটা গন্ধ তের নাকে এসে লাগে। আর এই গন্ধটার জন্যই তো তে এখানে প্রতিদিন আসে। তের কাছে খুব ভালো লাগে এই গন্ধটা। এই 2 দিন গন্ধটা নিতে পারেনি, তাই আজ আর তে সুযোগটা মিস করেনি, কারণ জিমিন তের কাছে ছিল না। জিমিন থাকলে তো তেকে বিছানা থেকে নামতেই দিত না। তে দরজার কাছে দাঁড়িয়ে চোখ বন্ধ করে নিঃশ্বাস নিতে থাকে। অন্যদিকে জঙ্কুক দরজার দিকে তাকিয়ে মনে মনে বলে, নির্লজ্জ। এই বলে জঙ্কুক ওয়াশরুমে চলে যায়। তে না হয় নির্লজ্জ, তাহলে জঙ্কুক কেন প্রতিদিন দরজা খুলে রাখে আর শার্ট চেঞ্জ করে? তার মানে কি জঙ্কুকও জানে তে এখানে কেন আসে, আর এই জন্য কি জঙ্কুক ইচ্ছে করে দরজা খুলে রাখে? তে, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? আর তুই এখানে এলি কি করে? তে তো চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। জিমিনের কণ্ঠ শুনে ঝটপট চোখ খুলে তাকায় আর বলে, না মানে জিমিন আপু, আমি একটু নিচে যেতে চেয়েছিলাম আর কি।
একা একা রুমে ভালো লাগছে না তাই। তে তোর পায়ের ব্যথা একটু কমেনি, তার মধ্যে এত হাঁটাহাঁটি করলে কি তোর পায়ের ব্যথা কমবে নাকি বাড়বে তুই বল। আচ্ছা সরি, আমি আর হাঁটাহাঁটি করব না। এইবার খুশি তো তুমি? হ্যাঁ, আমিও দেখবো কতক্ষণ কথা দিয়ে কথা রাখতে পারিস। এখন চল আমার সাথে। তে একটু মুচকি হাসে জিমিনের কথা শুনে। তে জানে জিমিন ওকে নিয়ে কতটা চিন্তা করে, ওকে কতটা ভালোবাসে। এরপরে জিমিনের হাত ধরে তে রুমে চলে যায়। এভাবে দেখতে দেখতে কেটে যায় আরো কয়েকটা দিন। আজ জঙ্কুক অনেক রেগে আছে, জোরে জোরে চিৎকার করে তেকে বকছে। তোকে কতবার বলেছি একা একা কোথাও যাবি না, তাহলে কেন গিয়েছিস তুই? কি হলো উত্তর দে, চুপ করে আছিস কেন তে? তের একটা অভ্যাস আছে, ভয় পেলে ওর মুখ থেকে কোনো কথাই বের হয় না। তাই তে এখন চুপ করে দাঁড়িয়ে আছে জঙ্কুকের সামনে। তের চুপ করে থাকাটাই এখন জঙ্কুকের রাগের কারণ। জঙ্কুক রাগ কন্ট্রোল করতে না পেরে তেকে মারার জন্য হাত ওঠায়। পর মুহূর্তে কিছু একটা ভেবে হাত নামিয়ে গটগট পায়ে নিজের রুমের দিকে চলে যায়। আর যেতে যেতে বিড়বিড় করে বলে, আমি তোকে ঘৃণা করিতে, তুই আমার সব থেকে অপ্রিয় মানুষ। তে একই জায়গায় দাঁড়িয়ে থাকে, জঙ্কুকের চলে যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলে, তুমি আমার সাথে এতটা খারাপ ব্যবহার কেন করো জঙ্কুক ভাইয়া? আমি যে কষ্ট পাই সেটা কি তুমি বুঝো না? তবে যে যাই বলুক, রাগলে কিন্তু তোমাকে আরো বেশি কিউট লাগে। এই কথা ভেবেই তে হেসে কুটি কুটি হয়ে যায়। জিমিন তেকে এত খুশি হতে দেখে বলে, কি রে তে, তুই আজ এত খুশি যে? তোমার হিটলার ভাই আজ আবার আমাকে বকেছে। তে এতে খুশি হওয়ার কি আছে? মানুষ বকা খেলে কান্না করে আর তুই হাসছিস। ও তুমি বুঝবে না আপু। এই কথা বলেই তে হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। জিমিন তের চলে যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলে, বকা খেলে কি মানুষ এভাবে হাসে, নাকি মেয়েটা ভাইয়ের বকা খেতে খেতে পাগল হয়ে গেছে? আজ শুক্রবার, সবাই বাসায়, তাই সবাই একসাথে লাঞ্চ করতে বসে। তের পা অনেকটাই ভালো হয়ে গেছে, তাই তেও সবার সাথে খাবার খেতে বসে। তে মামনি, তোমার পা এখন ঠিক আছে তো? আর কোনো অসুবিধা নাই তো? না মামা, আমি একদম ঠিক আছি, দেখো আমার পা একদম ঠিক হয়ে গেছে। তের কথা শুনে জঙ্কুক তের দিকে তাকায় আর মনে মনে বলে, আর কত নাটক করবি তে? যাক ভালো মামনি, শুনে খুশি হলাম। মামা, ভাবছি কাল থেকে ভার্সিটিতে যাব। না তে, তুই এখনো পুরোপুরি সুস্থ হসনি, আগে সুস্থ হয়ে নে তারপরে যাবি। আর তুই তো ফার্স্ট ইয়ার, তোর তো এখনো ক্লাস তেমন ভাবে শুরুই হয়নি। আরে আপু, আমার তো পা ভালো। খাবার খেতে বসে এত কথা কিসের? আগে পুরোপুরি সুস্থ হোক, তারপরে দেখা যাবে। সবাই চুপ হয়ে যায় জঙ্কুকের কথা শুনে। আর কোনো কথা না, চুপচাপ খেয়ে নে। তে জঙ্কুকের দিকে তাকায় আর মনে মনে বলে, ও মা, এই লোকটা আবার আমার কথাও ভাবে। এরপর সবাই খাবার শেষ করে যার যার রুমে চলে যায়। বিকেলবেলা নামজুন সাহেব লিভিং রুমে বসে টিভি দেখতেছিলেন। জঙ্কুকও লিভিং রুমে এসে নামজুন সাহেবের পাশে বসে। জঙ্কুককে বসতে দেখে নামজুন সাহেব সেই দিকে তাকায় আর বলে, ও জঙ্কুক, তুমি এসেছো? আমি তোমাকে ডাকতেই চেয়েছিলাম। কেন বাবা, কিছু বলবে? হ্যাঁ বলবো। আচ্ছা বলো, আমি শুনছি। জঙ্কুক টিভির দিকে তাকিয়ে কথাটি বলে। জঙ্কুক, আমি চাই তুমি তেকে বিয়ে করো। জঙ্কুক চমকে যায় নামজুন সাহেবের মুখে এমন কথা শুনে। জঙ্কুক টিভি থেকে চোখ সরিয়ে নামজুন সাহেবের দিকে তাকায় আর বলে, বাবা, তুমি এসব কি বলছো? হ্যাঁ, তুমি যেটা শুনেছো ঠিক শুনেছো। বাবা, তেকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আমি তোমার কাছ থেকে মতামত চাইনি, আমি বলেছি তুমি তেকে বিয়ে করবে, ব্যাস তুমি তেকেই বিয়ে করবে। জঙ্কুক যেমনই হোক না কেন বাবার বাধ্য ছেলে, কিন্তু সে এই কথাটা কিভাবে রাখবে? কিন্তু বাবা, আমি তো এখন বিয়ে করতে চাই না। জঙ্কুক, আমি তোমার কাছ থেকে কোনো এক্সকিউজ শুনতে চাই না, আমি যেটা বলেছি সেটাই হবে। এই কথা বলেই নামজুন সাহেব ওখান থেকে উঠে চলে যায়। জঙ্কুক মাথায় হাত দিয়ে বসে থাকে কিছুক্ষণ। এদিকে জিমিন আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনে ফেলেছে। কাউকে কিছু না বলে আবারও নিজের রুমে চলে যায়। পরের দিন সকালবেলা তে ঘুম থেকে উঠে বারান্দায় এসে দাঁড়ায়। এটা তের অভ্যাস, ঘুম থেকে উঠেই একবার হলেও বারান্দায় এসে দাঁড়াতে হবে, কারণ ভোরের স্নিগ্ধ বাতাসটা তের খুব ভালো লাগে। অবশ্য আজ অনেকটাই দেরি হয়ে গেছে, তারপরও তে বারান্দায় এসে দাঁড়িয়েছে। হঠাৎই তের চোখ চলে যায় নিচে গেটের দিকে। জঙ্কুক বাসার ভিতরে আসছে আর তার পিছু পিছু একটা মেয়েও আসছে। মেয়েটাকে তে চিনে না আর না কখনো দেখেছে। তে ব্যাপারটা ঠিক বুঝতে পারলো না, এই মেয়েটা আবার কে, জঙ্কুকের সাথেই বা কেন এসেছে।
সেটা ভালোভাবে বোঝার জন্য তাড়াতাড়ি করে নিচে চলে আসে। তে নিচে এসে লিভিং রুমের দরজার সামনে দাঁড়ায় আর তখন শুনতে পায় মা, বাবা, আমি আয়ুকে বিয়ে করেছি। নামজন সাহেব, জিন বেগম দুজনেই বাকরুদ্ধ হয়ে যায় জঙ্কুকের কথা শুনে আর তাকিয়ে থাকে জঙ্কুকের মুখের দিকে। যে ছেলে কিনা তাদের কোনো কথার অবাধ্য হয় না, আর সেই ছেলে কিনা আজ না বলে বিয়ে করে নিয়ে এসেছে, আবার তাদের কথা অমান্য করেছে, তাদের তো এখন বিশ্বাসই হচ্ছে না এটা তাদের ছেলে। জিন বেগম নামজন সাহেবের দিকে তাকায়, যে এখন রাগে থরথর করে কাঁপছে। নামজন সাহেব দাঁড়িয়ে জঙ্কুকের গালে ঠাস করে দুটা চড় মারে, তারপরও নামজন সাহেবের রাগ কমছে না। এদিকে তে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে সবটা দেখছে, চোখে পানি চিকচিক করছে, তবে এক ফোঁটা পানি নিচে পড়ছে না। তখন জিমিন এসে তের পাশে দাঁড়ায়। জিমিনও বাকরুদ্ধ, কারো মুখে কোনো কথা নেই। জঙ্কুকের কাছ থেকে এমনটা কেউ আশা করেনি। নামজন সাহেব রেগে মেগে ওখান থেকে চলে যায়, তার পিছু পিছু জিন বেগমও চলে যায়। জিমিন কিছু বলতেই যাবে, তখন জঙ্কুক আয়ুকে রেখে বাসা থেকে বের হয়ে যায়। বেচারি আয়ু, সে কি করবে বুঝতে পারছে না। তখন জিমিন আয়ুকে বসতে বলে, তবে তে আর নিজেকে সামলাতে পারলো না, কান্না করতে করতে নিজের রুমে চলে যায়। জিমিন সেটা দেখে তের পিছু পিছু ছুটতে থাকে। আয়ু সোফায় বসেছিল, তখনই একটা কল আসে আয়ুর ফোনে। আয়ু কলটা রিসিভ করে আর বলে, কি হয়েছে, এখন কল দিচ্ছ কেন? ও বেবি, ক্লাবে তোমাকে ছাড়া জমে না, একটু আসো না, তাড়াতাড়ি আসো, আমার তোমাকেই লাগবে। তাই? তুমি জানো আমি একটা কাজে এসেছি, তারপরেও কেন বারবার কল দিচ্ছ? আমাকে এখন বিরক্ত করো না, রাখছি। জান, ওই বড়বউ খেলে কয় টাকা পাবে? তার থেকে বেশি টাকা আমি তোমাকে দিব, চলে এসো তুমি। তাই আমি রাখছি। এই কথা বলেই আয়ু কলটা কেটে দেয়। এদিকে তে রুমে এসে দরজা লাগিয়ে কান্না করতে করতে মেঝেতে বসে পড়ে আর কান্না করতে করতেই বলে, কেন কেন জঙ্কুক ভাইয়া আমাকে ভালোবাসলে না তুমি? আমার মধ্যে কি এমন কম ছিল? আমাকে ভালোবাসলে কি এমন হতো? তুমি আমার হলে তো আমি এই কষ্টটা পেতাম না। তুমি আমার কেন হলে না জঙ্কুক ভাইয়া? তুমি কি জানো না পাওয়ার যন্ত্রণা ঠিক কতটা? আমি কেন এত অবহেলিত বলতে পারো? তুমিও আমাকে ফাঁকি দিলে, আমার মা বাবার মতো জঙ্কুক ভাইয়া। তের কান্নার বেগ ধীরে ধীরে বাড়ছে আর একসময় কান্না করতে করতেই তে সেন্সলেস হয়ে যায়। এদিকে জিমিন দরজা ধাক্কাতে ধাক্কাতে হাঁপিয়ে যায়। তে, কি হলো? দরজাটা খোল। এই বনু, দরজাটা খোল না। তবুও তে দরজা খুলছে না। জিমিন ভাবে হয়তো তে একা থাকতে চায়। এই ভেবে জিমিন ওখান থেকে চলে যায়। এভাবেই কেটে যায় সারাটা দিন সারাটা রাত। তে আর রুম থেকে বের হয় না। সকালবেলা বাড়ির সামনে পুলিশ মিডিয়া এসে ভিড় করেছে, কারণ বাড়ির পেছনে লাশ পাওয়া গিয়েছে। হ্যাঁ, আয়ুর লাশ পাওয়া গিয়েছে। এতটা নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে সেটা লাশ দেখেই বোঝা যাচ্ছে। একদিকে জঙ্কুক নিখোঁজ, অন্যদিকে তে রুমের দরজা খুলছে না। এইদিকে নামজুন জিন জিমিনকে এক একজন এক এক রকমের প্রশ্ন করছে। তারা তো কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে এখানে, কে ফেলছে তাদের এমন পরিস্থিতিতে। আয়ুর মৃত্যুর 2 দিন হয়ে গেছে, অথচ জঙ্কুককে কোথাও পাওয়া যাচ্ছে না। কোথায় আছে, কেমন আছে কেউ জানে না। এসব কি হয়ে গেল? একটা রাতের মাঝে পুরো পরিবারটা এলোমেলো হয়ে গেল। হাসি খুশি পরিবারটা পুরো ধ্বংস হয়ে গেল। কি থেকে কি হয়ে গেল কেউ কিছু বুঝতে পারছে না। এদিকে তে বারবার সেন্সলেস হয়ে যাচ্ছে। এমনিতেই কারো মন মেজাজ ভালো নেই, তার উপরে আবার তের এই অবস্থা। তের অবস্থা খারাপ দেখে জিমিন তেকে নিয়ে ডক্টরের কাছে যায়। সেখানে তেকে অনেকগুলো টেস্ট করতে দেওয়া হয়। জিমিন টেস্ট করিয়ে ডক্টরের কাছে যায় আর তখন জানতে পারে কার অ্যাক্সিডেন্টের সময় তের মাথায় আঘাত লাগে। এরপর আবার মানসিক চাপ, সব মিলিয়ে তের ব্রেন 50% ড্যামেজ হয়ে গেছে। ওর মাথায় বেশি প্রেসার পড়লে যে কোনো মুহূর্তে পাগল হয়ে যেতে পারে। ডক্টরের কথা শুনে জিমিনের মনে হচ্ছে ও নিজেই এখন পাগল হয়ে যাচ্ছে। ও একা মানুষ, কত দিক সামলাবে, বাড়ির এই প্রবলেম, এইদিকে তের এই অবস্থা। এখন জিমিন কোন দিকে যাবে কিছুই বুঝতে পারছে না। এখন আমাকে কি করতে হবে ডক্টর? তেকে যে করেই হোক সুস্থ করতেই হবে। আপাতত আপনি ওনাকে হসপিটালে ভর্তি করুন, তারপরে দেখছি কি করা যায়। ওকে ডক্টর, আপনি যা বলবেন তাই হবে। ডক্টরের কথা অনুযায়ী জিমিন তেকে হসপিটালে ভর্তি করে। তেকে হসপিটালে ভর্তি করার পর জিমিন আবারও ডক্টরের সাথে কথা বলতে যাচ্ছিল, তখনই জিমিনের ফোনে একটা কল আসে। হ্যাঁ মা, বলো। জিমিন, তোর বাবা আবারও হার্ট অ্যাটাক করেছে। জিমিনের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। এটাও কি শুনলো? বাবার হার্ট অ্যাটাক করেছে মানে?
জিমিন চারপাশে সবকিছু ভুলে দৌড়াতে শুরু করে। যে করেই হোক ওকে এখন বাড়িতে পৌঁছাতেই হবে। জিমিন তার রুমে বসে হাঁটুতে মুখ গুজে কান্না করতেছিল। হঠাৎ জিমিনের মনে পড়ে তের কথা। আজ 5 দিন হলো জিমিন তের কোনো খোঁজ নিতে পারেনি। জিমিন তার বাবা মাকে নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে তের খোঁজ নিতে ভুলে গিয়েছিল। তের কথা মনে পড়তেই জিমিন পাগলের মতো ছুটে যায় তের কাছে, কিন্তু হসপিটালে এসে দেখে তে নেই। পুরো হসপিটাল জিমিন তন্ন তন্ন করে খুঁজে, তবে কোথাও তেকে পায় না। জিমিন এখন পুরোপুরি ভেঙে পড়ে। প্রথমে ভাইকে খুঁজে পায় না, তারপরে বাবা মাকে হারালো, এখন আবার তেকে খুঁজে পায় না। জিমিন হসপিটালের করিডোরে কান্নায় ভেঙে পড়ে। কেন এমন হলো? এই পৃথিবীটা এত নিষ্ঠুর কেন? মাইয়া, তে, তোমরা কোথায়? আমি ভীষণ একা হয়ে পড়েছি। তোমরা কোথায়? বাবা মাও আমাকে একা ফেলে চলে গিয়েছে না ফেরার দেশে। আমি এখন কি করব? কি করব আমি? খবরের হেডলাইন: শহরের বিখ্যাত 4 জন বিজনেসম্যানকে নির্দয়ভাবে খুন করা হয়েছে, আবার তাদের বাসার সামনে উল্টো ঝুলিয়ে রাখা হয়েছে। পুলিশ হন্য হয়ে খুঁজছে খুনিকে। টিভিতে খবর দেখছে আর মেয়েটা বসে বসে হাতে তালি দিচ্ছে। আমার কাজ এখনো শেষ হয়নি, আরো 3 জন বাকি আছে, তারপর তোমার পালা জানু। এই কথা বলেই মেয়েটা পিছনে ঘুরে তাকায়। একটা চেহারার সাথে হাত পা বাঁধা অবস্থায় জঙ্কুককে বসিয়ে রাখা হয়েছে। অবিশ্বাসক দৃষ্টিতে জঙ্কুক সামনের দিকে তাকিয়ে আছে। ওলে লে লে, আমার জানটা, আমায় দেখে অবাক হয়েছো? অবাক হওয়ার কিছুই নেই, তুমি আমার নয় তো তুমি কারো নয়, বুঝতে পেরেছো জান? ও সরি, তোমার মুখ তো বাঁধা, কথা বলবে কিভাবে? আচ্ছা সমস্যা নাই, তোমাকে কথা বলতে হবে না জান, আমি একটা মিশনে যাচ্ছি, এসে তোমার সাথে কথা বলবো। ওকে জানু, বাই। এই কথা বলিতে ওখান থেকে চলে যায়। জঙ্কুক কি সত্যিই অবাক হয়েছে তের এই রূপ দেখে? না, একদমই অবাক হয়নি, কারণ জঙ্কুক সবই জানতো তে কোথায় যায় আর কি করে, আর এই কারণেই জঙ্কুক তেকে অপছন্দ করে। তবে জঙ্কুক এটা ভেবে অবাক হয়েছে তে ওকে এভাবে আটকে রাখবে সেটা জঙ্কুক কখনোই কল্পনা করেনি। এইদিকে শহরে তোলপাড় লেগে গেছে, আবার 3টা খুন। কে করেছে এই খুনগুলো? কেউ এত ভয়ঙ্কর হতে পারে সেটা তো কেউ কখনো ভাবেইনি। এতটা নির্দয়ভাবে কেন খুন করা হচ্ছে? তে আরাম করে বসে আপেল খাচ্ছিল, তখনই সুগা এসে বলে, তে, জঙ্কুক পালিয়েছে। ওকে যেতে দাও, ও আবার আসবে, আমি জানি ও আবারও আসবে। এই বলেই তে আবারও হাসতে শুরু করে। সুগা মাঝে মাঝে বুঝতে পারে না এই মেয়েটা কি বলতে চায় আর কি করতে চায়। তেকে কখনোই সিরিয়াস হতে দেখা যায় না, কেন সিরিয়াস হয় না এই মেয়েটা সেটাই সুগা বুঝতে পারে না। অন্যদিকে জঙ্কুক পালিয়ে জিমিনের কাছে চলে আসে। এতদিন পর ভাইকে কাছে পেয়ে জিমি তাকে জড়িয়ে ধরে আর বলে, তুমি এতদিন কোথায় ছিলে ভাইয়া? তুমি বাবা মাকে শেষবারের মতো দেখতেও পারলে না ভাইয়া। বাবা মা আর বেঁচে নেই ভাইয়া, তারা আর বেঁচে নেই। এই কথা বলে জিমিন জঙ্কুককে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। এই কয়েকদিন জিমিনের উপর দিয়ে কি যাচ্ছে সেটা শুধু জিমিনই জানে। জঙ্কুক তো কিছুই বুঝতে পারছে না, বাবা মা বেঁচে নেই মানে? জিমিন, বাবা মা বেঁচে নেই মানে? হ্যাঁ ভাইয়া, বাবা মা আর বেঁচে নেই। জিমিন বলতে শুরু করে আয়ু মারা যাওয়ার পরে ওদের সাথে কি কি হয়েছে। তারপরে নামজুন সাহেব মারা যান, তার কয়েকদিন পরে জিন বেগম অসুস্থ হয়ে পড়েন, তাকে নিয়ে জিমিন হসপিটালে যায়, তবে সেও আর বাঁচে না। জঙ্কুক সবকিছু শুনে পাথরের মতো শক্ত হয়ে যায়। ভাইয়া, এতদিন তুমি কোথায় ছিলে? আগে কেন আসোনি? তাহলে হয়তো এমনটা হতো না ভাইয়া, এমনটা হতো না। হঠাৎ জঙ্কুকের মুখের রং পরিবর্তন হয়ে যায়, ফুটে ওঠে রাগের আভা, আর বিড়বিড় করে বলে, সব তোর জন্য হয়েছে তে, আমি তোকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। জঙ্কুকের মুখে তের কথা শুনে জিমিন চমকে যায়। জঙ্কুক জিমিনকে ছেড়ে দিয়ে যেতে নেয়, সেটা দেখে জিমিন বলে, ভাইয়া, তুমি কোথায় যাচ্ছ? আর তে কোথায় তুমি কি জানো? তবে জঙ্কুক কোনো উত্তর না দিয়ে চলে যায়। জঙ্কুক মনে করে এইসব কিছুই তের জন্য হয়েছে, ওর বাবা মায়ের মৃত্যুর জন্য তে দায়ী। জঙ্কুক চলে আসে তের আস্তানায়। তের গার্ডরা জঙ্কুককে আটকাতে গেলে জঙ্কুক তাদেরকে মেরে ভিতরে চলে আসে, আর এসেই তের গলায় ছুরি ধরে আর বলে, শুধু তোর জন্য আমার সব কিছু শেষ তে, আমি আজ তোকে মেরেই ফেলবো তোকে। তবে তের চোখে কোনো ভয় নেই, যা আছে তৃপ্তির হাসি। তে শুধু মনে মনে একটা কথাই ভাবে, আচ্ছা সুগা যদি এসে দেখে আমি মারা গেছি, তাহলে কি সুগা আমার জন্য কান্না করবে? তে মারা গেলে তো
তার জন্য কান্না করার মতো কেউ নেই, তাহলে এই মৃত্যু তের জন্য না। মনে মনে এইসব ভেবেতে জঙ্কুকের হাত থেকে নিজেকে মুক্ত করতে চায়। তে বাঁচতে চায়, আর একটু বাঁচলে কি এমন হবে। তে আর জঙ্কুকের মাঝে ধস্তে শুরু হয়ে যায়। জঙ্কুকের হাত পিছলে যায়, সেই সুযোগে ছুরিটা তে নিয়ে নেয়। আর তে সাথে সাথে পিছনে ঘুরেই ছুরিটা তাক করে জঙ্কুকের দিকে। না! পিছন থেকে জিমিন চিৎকার করে ওঠে। আসলে জিমিন জঙ্কুকের পিছু পিছু আসে জঙ্কুক কোথায় যাচ্ছে সেটা দেখার জন্য। তবে জিমিন আশা করেনি এমন একটা দৃশ্য দেখবে। জিমিন ছুটে আসে তেকে জঙ্কুকের কাছ থেকে সরিয়ে দেওয়ার জন্য। জিমিনের পৌঁছানোর আগেই তে জঙ্কুকের কাছে এগিয়ে যায় আর সাথে সাথে জঙ্কুককে জড়িয়ে ধরে। জঙ্কুক অনুভব করে তার শরীর ছুঁয়ে গরম রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। সেটা অনুভব করতেই জঙ্কুক বড় বড় চোখে তের দিকে তাকায়। এরই মধ্যে জিমিন এসে তেকে জঙ্কুকের কাছ থেকে সরিয়ে নেয়। তবুও জঙ্কুক তের দিকেই তাকিয়ে আছে। তের চোখে পানি, মুখে হাসি। তে নিচে লুটিয়ে পড়ে। জঙ্কুক জিমিনের বুঝতে বাকি থাকে না তের কি হয়েছে। জিমিন তের কাছে আসে আর বলে, এটা তুই কি করলি তে? কেন করলি এমনটা? কেন করলি তে? তে জিমিনের কথা শুনে একটু মুচকি হাসে আর আদো আদো গলায় বলে, জিমিন আপু, তুমি কেন কান্না করছো? তুমি জানো না তোমার কান্না আমার সহ্য হয় না। তে জিমিনকে এই কথা বলে জঙ্কুকের দিকে তাকায়, যে এখনো একই জায়গায় দাঁড়িয়ে আছে আর তের দিকেই তাকিয়ে আছে। তে জঙ্কুকের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয় আর বলে, জঙ্কুক ভাইয়া, আমি তোমাকে অনেক অনেক ডিস্টার্ব করেছি তাই না? চিন্তা করিও না, আমি আর তোমাকে ডিস্টার্ব করব না। জঙ্কুক এখনো এক দৃষ্টিতেই তের দিকে তাকিয়ে আছে। তে তার রক্তমাখা হাতটা জঙ্কুকের দিকে বাড়িয়ে দিয়ে বলে, জঙ্কুক ভাইয়া, শেষবারের মতো আমার একটা কথা রাখবে? আমাকে একটু জড়িয়ে ধরবে? আমি তোমার শেষবারের মতন গায়ের গন্ধটা নিতে চাই। আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরো না ভাইয়া, একটু শক্ত করে জড়িয়ে ধরো। জঙ্কুক আর দাঁড়িয়ে থাকতে পারল না। তের কাছে এসে তেকে চাপটে জড়িয়ে ধরে বলে, তে তোর কিছুই হবে না, আমি তোর কিছু হতে দিব না। তে তোর কিছু হবে না, তোর কিছু হবে না। জঙ্কুকের কথা শুনে তে একটু মুচকি হাসে আর আস্তে আস্তে তের শরীরটা নিস্তেজ হয়ে যায়। সুগা এক দৃষ্টিতে তাকিয়ে আছে তের কবরের দিকে। যে মেয়েটা সুগাকে বাঁচিয়েছিল সেই মেয়েটা আজ বেঁচে নেই। হ্যাঁ, তেই সুগাকে বাঁচিয়েছিল। সুগার কার অ্যাক্সিডেন্ট হয়েছিল আর তে সুগাকে হসপিটাল নিয়ে বাঁচিয়েছিল। সেই দিন থেকে ওদের সাথে একটা সম্পর্ক তৈরি হয়। সুগার আপনজন বলতে কেউই ছিল না, তাই তে সুগার আপনজন হয়ে ওঠে। হয়তোবা সুগা থেকে ভালোবেসে ফেলেছিল। সুগা এক দৃষ্টিতেই তের কবরের দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, মেয়েটা তার সাথে প্রতারণা করেছে, তা না হলে একা একা কেন গেল, সাথে সুগাকে কেন নিল না। কথায় আছে পুরুষ মানুষ নাকি কাঁদে না, তাহলে সুগার চোখে পানি কেন আটকে রাখতে পারছে না? যে যাবার সে চলে যাবে, তাকে ধরে রাখার ক্ষমতা আমাদের নেই। সুগা তার চোখের পানি মুছে পাশে ফিরে তাকায় আর বলে, জিমিন, তুমি এখানে? ভাই কোথায়? হসপিটালে আছে, কাল বাসায় নিয়ে যাব হয়তো। এখন কি অবস্থা? ওই একই অবস্থা, সারাদিন শুধু তেকেই খুঁজে বেড়ায়। ভাইয়া আজও তেকে ভুলতে পারিনি। আমরা তাকে কেউ ভুলিনি জিমিন। সে আমাদের কাছ থেকে চলে গেছে আজ 4 বছর হলো, অথচ আমি তাকে আজও মিস করি। সুগা, তুমি ঠিকই বলেছ। তে এই পৃথিবী থেকে চলে গেলেও তে এখনো আমাদের মাঝেই বেঁচে আছে আর সারা জীবন থাকবে। কিন্তু সবকিছু আমার জন্য হয়েছে। সেদিন যদি ভাইয়াকে না বলতাম কিছু, তাহলে হয়তো এমন দিন দেখতেই হতো না। জিমিন, তোমার নিজেকে দোষ দিয়ে কোনো লাভ নেই, হয়তো এটা ওর ভাগ্যেই লেখা ছিল। এই কথা বলেই সুগা তার প্যান্টের পকেট থেকে একটা পুরনো কাগজ বের করে আর আস্তে আস্তে ভাঁজগুলো খুলতে শুরু করে। এটাতে রেখে যাওয়া শেষ চিঠি। শান্তিতে ঘুমাইও পাখি, আর হবে না দেখা। পথের কাঁটা তুলে নিলাম, রাস্তা তোমার ফাঁকা। কি ভাবছো আমি কবি হয়ে গেলাম কিনা? আরে না, এসব আমার দ্বারা হবে না। আচ্ছা, যা বলার জন্য আজ লিখতে বসেছি। আজ আর কোনো মিথ্যে কথা নয়। আমি জানি আজ আমার জীবনের শেষ দিন। আমি মৃত্যুর জন্য প্রস্তুত। তাই তো আগে থেকে সব গার্ডদের ছুটি দিয়ে দিয়েছি।
যাতে জঙ্কুক ভাইয়ার আসতে অসুবিধা না হয়। শুধু সন্দেহ দূর করার জন্য কয়েকজন ছিল। আমি জানতাম তারা জঙ্কুক ভাইয়াকে আটকে রাখতে পারবে না। আর সুগা ভাইয়া, তুমি থাকলে তো আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই দিতে না। তাই তো তোমাকে কাজের ছুতোয় বাইরে পাঠিয়ে দিয়েছি। প্লিজ সুগা ভাইয়া, আমাকে ভুল বোঝো না তুমি। সুগা ভাইয়া, তুমি আমার আর একটা আবদার রাখবে? তুমি তো আমার সকল আবদার পূরণ করেছো, আশা করি তুমি এটাও পূরণ করবে। সুগা ভাইয়া, তুমি সব কিছু ছেড়ে দিয়ে জিমিন আপুকে বিয়ে করবে, তাকে সুন্দর একটা জীবন দিবে। আর তুমি তোমার পিছনের সব কিছু ভুলে নতুন একটা জীবন তৈরি করবে। আমি জানি তোমরা খুব সুখে থাকবে। ও, আর একটা কথা, জঙ্কুক ভাইয়ের জন্য একটা পরীর মতো বউ নিয়ে আসবে। জানো সুগা ভাইয়া, আমার অনেক শখ ছিল জঙ্কুক ভাইয়ার বউ হবার, কিন্তু দেখো আমার ভাগ্যে সেটা লেখা নেই। আমি হতে পারলাম না তার বউ। হয়তো এটাই আমার নসিবে লেখা ছিল। যাই হোক সুগা ভাইয়া, আমি ওদের দায়িত্ব তোমাকে দিলাম, তুমি ওদেরকে সামলে রেখো। জানো সুগা ভাইয়া, এই শেষ মুহূর্তে এসে আমার খুব ইচ্ছে করছে আরও একবার পিছনে ফিরে তাকাতে, আরও একটু সময় তোমাদের সাথে থাকতে, কিন্তু তা আর সম্ভব না। আমার পাপের বোঝা অনেকটাই ভারী হয়ে গেছে। এই পাপের বোঝা নিয়ে উঠে দাঁড়ানো সম্ভব না। আমি আমার শব্দ স্বীকার করছি। আইয়ুব বেগম, কাই ইউনহো, রাইট, মিস্টার লি, নেন্সি, লিসা, ওদের সবাইকে আমি নিজের হাতে খুন করেছি। কারণটা জানতে চাইবে না, আমি বলতে পারবো না। তবে একটা কথা মনে রেখো, আমার গল্পে আমি ভিলেন। তোমরা সবাই ভালো থেকো, শুধু আমাকে একটু মনে রেখো, বাঁচিয়ে রেখো তোমাদের মাঝে। আল্লাহ হাফেজ।